আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রীর তারেক রহমান সাহেবের যে মন্ত্রী পরিষদ, উপদেষ্টা পরিষদ কেমন চলছে এবং এই মন্ত্রী পরিষদ এবং উপদেষ্টা পরিষদ তাকে কি সফলতার স্বর্ণের শিখরে নিয়ে যাবে, নাকি পতনের অতলান্তে নিয়ে যাবে, কিংবা তিনি নিজে যে সকল কাজকর্ম করছেন সেই কাজকর্মগুলোর মধ্যে আলটিমেটলি সরকারের সফলতা, তার নিজের ব্যক্তিগত সফলতা এবং দেশের যে সার্বিক অবস্থা, এই বিষয়গুলো কিভাবে প্রতিফলিত হচ্ছে, এর কি কোনো ভবিষ্যৎ আছে? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং আমি যখন আলোচনা করছি তখন রাজপথে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তুমুল আন্দোলন চলছে। তারপর সংসদ ভবনে ছাত্ররা ঘেরাও করে আছে, পুলিশ লাঠিপেটা করেছে, কয়েক দফা তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। যেহেতু এই জেনারেশনটা মানে আমাদের দেশে কোটা বিরোধী আন্দোলনে যারা সফলতা পেয়েছেন তাদের চাইতে এই জেনারেশনটা আরও বেপরোয়া। এদের বেশিরভাগই টিনেজ, মানে 20 বছরের নিচেদের বয়স, এসএসসি পরীক্ষার্থী। ফলে এই যে যারা রাজপথে আছে তাদের সঙ্গে পরিবার জড়িত, রাষ্ট্র জড়িত, এবং যারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত তারাও জড়িত, এবং একই সঙ্গে সরকারকে যারা বিপদে ফেলতে চায় তারা যারা এখন রাজপথে আছেন তাদেরকে যত সহজে মোটিভেট করতে পারবেন, এটা অন্য কোনো রাজনৈতিক দল, গ্রুপ বা গোষ্ঠীর দ্বারা কোনো মতে সম্ভব নয়। আমরা যেরকম সাধারণ মানুষ, তারা কিন্তু অনেক আগের থেকেই বলছিলাম যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টি মাস সরকারের জন্য ভীষণ রকম খারাপ একটা সময় যাবে, প্রাকৃতিক কারণে, রাজনৈতিক কারণে এবং অন্যান্য বিভিন্ন কারণে। এবং এই যে দেখুন, সমস্যাটা শুরু হয়েছে বৃষ্টি থেকে। এখন এই যে বৃষ্টিটা হলো, এখানে তো তারেক রহমান সাহেবের কোনো হাত ছিল না, কিন্তু তিনি যদি এই জুলাই মাসের বৃষ্টি, প্রকৃতি, গ্রহ নক্ষত্র সম্পর্কে তার ধারণা থাকতো, তাহলে এই সময়টিতে তিনি সতর্ক হতেন। এবং এখনও তিনি যদি সতর্ক হন তাহলে অনেক বিপত্তি তিনি এড়াতে পারবেন। আর সতর্ক যদি না হন তাহলে বলতে গেলে পচা শামুকে পা কাটবে। আলোচনার শুরুতে চলে আসি। এই সরকারের বেশ কয়েকজন মন্ত্রী যারা ইতিমধ্যে মানুষের বিরক্তির কারণ হয়ে পড়েছেন, সমালোচিত হয়েছেন। এরা নিজ নিজ দপ্তরে তারা সফলতার পরিবর্তে ফাটাকেষ্ট হওয়ার চেষ্টা করে চলেছেন, অনেকটা সিনেমাটিক স্টাইলে, যেটি এই আধুনিক যুগে একেবারে বেমানান। যেখানে এই জেনারেশনের 4, 5 বা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে যে সকল ছেলে মেয়ে পড়াশোনা করছেন তারা আপনার আমার চাইতে, মানে আমরা যারা এখন 60 বছর বয়সী, আমাদের কিছু অভিজ্ঞতা আছে, তারপর কিছু সেই পুরনো দিনের ইতিহাস জানা আছে, জীবনের কিছু সফলতা আছে, কিন্তু আমাদের স্বপ্ন, উদ্যমতা নেই বললেই চলে। নতুন করে আমরা কিছু করতে পারবো না। কিন্তু এই যে টগবগে যারা তরুণ, একেবারে ক্লাস 4, 5 থেকে শুরু করে এই যে ধরুন যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন, তারা প্রথমত তারা টেকনোলজি, সেটা টিকটক বলেন, কম্পিউটার চালানো বলেন, কম্পিউটার গেম বলেন, এই বিষয়ে তারা আমাদের সে কোটি কোটি গুণ পারদর্শী ইন অ্যাভারেজ। আমাদের মধ্যে যে 2-4 জন নেই খুব পণ্ডিত, সেটা আলাদা কথা, কিন্তু ইন জেনারেল যদি আপনি 50 থেকে 60 বছরের 1000 লোক আনেন আর ওদের মধ্যে 1000 লোক আনেন, আপনি দেখবেন যে তারা কম্পিউটিংয়ে মাচ বেটার দেন অফ আস। এরপর তাদের রয়েছে প্রচণ্ড জিদ, শারীরিক সক্ষমতা এবং রুখে দাঁড়ানোর ক্ষমতা এবং স্বপ্ন, প্রচণ্ড স্বপ্নবাস, ইলিউশন। ফলে এই যে যাকে বলা হয় উড়ন্ত একটা গোষ্ঠী, যারা হাওয়া মেয়ে উড়তে হায়, বাতাসে উড়তে চায়, ঘুড়ির মতো উড়তে চায়, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে।
এইরকম যাদের মন এবং মানসিকতা, এবং খুব সহজে তারা প্রেমে পড়ে যায়। হয়তো বিড়ালের প্রেমে পড়লো, একটা পোষা কুকুরের প্রেমে পড়লো, ফুলের প্রেমে পড়লো, নদীর প্রেমে পড়লো, একটা পাখির প্রেমে পড়লো, অথবা এই শরীরচর্চা করতে হবে, বডি বানাতে হবে। এরকম মানে প্রেম বলতে বোঝাচ্ছে যেকোনো একটা বিষয় তাদের মধ্যে যদি নেশা চেপে যায়, আপনি তাদেরকে নিবৃত্ত করতে পারবেন না সহজে। এখন এই যে তারা সরকারের বিরুদ্ধে তাদের নেশা চেপে যায় যদি কোনো কারণে, তারা একে একে এই শিক্ষামন্ত্রীকে ধরেছে, এরপর আরও ১০ জন মন্ত্রীকে ধরবে। তার আগে এই বিষয়টা সরকারকে নিষ্পত্তি করতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু বাড়তে থাকবে। আমি বারবার যেটা বলি যে অতীতের যে পতনগুলো তার চেয়ে ভবিষ্যতের পতনগুলো নির্মম হয় বা হবে। এবং আপনি যখন আপনার সামনে দুর্ভেদ্য দেয়ালগুলোকে দূর করে দিবেন, তখন সেই খোলা আকাশ, খোলা বাতাস, দেয়ালবিহীন একটা জায়গাতে ছোট্ট একটা পতঙ্গ এসে, একেবারে ছোট্ট একটা পতঙ্গ এসে, একটা বাতাস এসে, একটা পাখি এসে, ছোট্ট একটা সাপ এসে আপনাকে শেষ করে দিতে পারে। এই জন্য হয় কি, রাজনীতি, অর্থনীতি সব জায়গাতে একটা ভারসাম্য থাকে। এখন বাংলাদেশের রাজনীতি সবচেয়ে ভারসাম্যহীন। এই ভারসাম্যহীন রাজনীতিতে যে কোনো ঘটনা, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতি তৈরি করতে পারে। ফলে এই পরিস্থিতির মধ্যে স্বয়ং তারেক রহমান সাহেব তার যে মন্ত্রিপরিষদ, এই মন্ত্রিপরিষদের সমস্যাটা তাকে বুঝতে হবে। তিনি যাদেরকে মন্ত্রী বানিয়েছেন, এদের হাতে গোনা ২-১ জন ছাড়া, ২-৪ জন ছাড়া বেশিরভাগ মূলত তারেক রহমান সাহেব তাদেরকে পছন্দ করেছেন, মন্ত্রী বানিয়েছেন, এর বাইরে তাদের আসলে অন্য কোনো যোগ্যতা নেই। এবং এদের বাইরে, এই ঘটনার বাইরে, মানে মন্ত্রী হয়, এমপি হয়, এর বাইরে তাদের ব্যক্তিগত জীবনের যে সফলতা, পরিবার, স্বাস্থ্য এবং ব্যবসা বাণিজ্য, রিজিক যেটাতে আছে, এখানে তাদের সফলতা উল্লেখ করার মতো নয়। বরং এদের অনেকের বিরুদ্ধে দুর্নীতি, অনেকের বিরুদ্ধে অনিয়ম, অনেকের বিরুদ্ধে অনেকের সংসার নষ্ট করা, অনেকের ঘর নষ্ট করা, অনেকের ব্যবসা নষ্ট করা, অনেকের রিজিক নষ্ট করা, হক নষ্ট করা, এই জিনিসগুলো অহরহ রয়েছে। তো এরকম একটা সমন্বয়ের মানুষদেরকে নিয়ে তিনি যে একটা ব্যতিক্রম ধর্মী কিছু করবেন, এটা এতটা অসম্ভব যে একটা সুইয়ের পিছন দিয়ে উট ঢোকার মতো। কারণ হলো প্রশান্ত আত্মা, প্রশান্ত মন, ভালো চরিত্র ছাড়া কখনো মস্তিষ্ক থেকে ভালো জিনিস বের হয় না। যাদের মস্তিষ্ক থেকে উত্তম জিনিস বের হয়, তারা সবাই মুতমাইন না, তাদের একটা প্রশান্ত আত্মা থাকে। কিন্তু এই মন্ত্রী পরিষদে আপনি কাকে কাকে বলেন তো প্রশান্ত আত্মা রয়েছে, এ স্যাটিসফাইড মাইন্ড, কোনো অভিযোগ নাই জীবনের, যেখানে গিয়েছেন শুধু সফল হয়েছেন, এবং তাদেরকে দেখলে আপনার মায়া হবে, মনে হবে এটা একটা ভদ্রলোক, ভালো ফ্যামিলি থেকে এসছে। কজনকে দেখলে মনে হয়, আর কজনকে দেখলে মনে হয় খুব রাগ হয়, মেজাজ গরম হয়, মনে হয় একটু স্পর্শ করে দিই, আলতো করে একটু স্পর্শ করে দিই, একটু সুরসুরি দিয়ে দিই, বা যাদের রাগ হয় তাদের মনে হয় একটা চড় মেরে দিই। এরকম আপনার মনে হয় কাকে কাকে দেখলে, তাহলে আপনি বুঝতে পারবেন। তো এই যে সামগ্রিক অর্থে যাদেরকে মন্ত্রী বানানো হয়েছে, তাদের একমাত্র এবং প্রধান জিনিস হলো তারা সবাই জনাব তারেক রহমান সাহেবের পছন্দের, ভালোবাসার মানুষ। কাজেই এই পরিষদের সকল দায় দায়িত্ব তাকেই নিতে হবে। সেই অর্থে ওনার উচিত এই মুহূর্তে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে রাতারাতি তাদেরকে পরিবর্তন করে ফেলা। জাস্ট লাইক, মানে কি বলবো, অন্তর্বাসের মতো। আপনি একটা প্যান্ট ২-৩ বার পরেন, কিন্তু জাইঙ্গা, ব্রা, গেঞ্জি এই জিনিসগুলো কিন্তু একবার যদি আপনি ব্যবহার করেন, দ্বিতীয়বার এগুলোকে ব্যবহার করা যায় না। টয়লেট টিস্যু, টয়লেট পেপার ব্যবহার করা যায় না। তো এরকমভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। আদারওয়াইজ এখান থেকে নিয়ে যদি অন্য জায়গায় রাখা হয়, ওএসডি করে রাখা হয়, এবং এই মানে ব্যর্থ মন্ত্রীরা যদি থাকেন, ক্যাবিনেটে থাকেন, তাহলে এরা ভাইরাস ছড়াতে থাকবে। এই গেল একটা। ২ নম্বর হলো যে উনি কতগুলো উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, এদের
কাউকে তিনি লন্ডন থেকে নিয়ে এসেছেন, কাউকে হয়তো লোকাল মার্কেট থেকে নিয়েছেন। ফরেন ইম্পোর্টেড আইটেমস এবং লোকালি প্রডিউসড। এই গত 4 মাসে তাদের একটা সিঙ্গেল কথা, একটি আচরণ, একটি কর্ম জাতির দৃষ্টি আকর্ষণ করেনি। বরং তাদেরকে দেখলেই মানুষের মনে হয় যে কেন এবং কী কারণে প্রধানমন্ত্রী এদেরকে উপদেষ্টা বানালেন, কেন তাদেরকে নিয়োগ দিলেন। এই বারবার শুধু প্রশ্ন আসছে, হোয়াই হোয়াই হোয়াই, কেন এই প্রশ্নগুলো আসছে। কাজেই এই উপদেষ্টা মণ্ডলী তাকে কোনো ভালো উপদেশ দেবেন আগামীতে, কোনো একটা মন্ত্রণালয় চালাবেন বা দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারেন, এটা প্রধানমন্ত্রীর একান্ত বিশ্বাস বা একান্ত ভালোবাসা, একান্ত ব্যক্তিগতভাবে যেভাবে তিনি তার খুব কাছের প্রাণী এবং কাছের বন্ধু, কাছের আত্মীয় শুভানুধ্যায়ীদেরকে যেভাবে ভালোবাসেন, ওইরকম একান্ত ব্যক্তিগত। কিন্তু রাষ্ট্রের যারা লোকজন, সাধারণ জনগণ, তারা কেউ তার একজন সিঙ্গেল উপদেষ্টা সম্পর্কে ভালো ধারণা, ইতিবাচক ধারণা, সুদূর প্রসারী ধারণা পোষণ করে না এবং করার কোনো কারণ নেই। তো কাজেই তাকে রিশাফেলে যেতে হবে। তাকে রিশাফেলে যেতে হবে। যে ভুল শেখ হাসিনা করেছেন, জিদ করেছেন, মানে তিনি ধরুন সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের বিষয় যখন এলো, তিনি আবুল হোসেনকে অ্যাভেল করলেন না শেষ পর্যন্ত। কিন্তু যখন তাকে বাদ দেওয়া হলো তখন তার সর্বনাশ হয়ে গেছে। কিন্তু যখন বলা হয়েছিল যে আবুল হোসেনকে বাদ দেন, রাতারাতি তাকে বাদ দিয়ে দিলে এই ঘটনা ঘটতো না। বা ওবায়দুল কাদেরকে যখন জেনারেল সেক্রেটারি করা হলো, সৈয়দ আশরাফকে বাদ দিয়ে, কেউ কিন্তু মেনে নেয়নি, কিন্তু ভয়ে কথা বলেনি। কিন্তু ওবায়দুল কাদের সাহেব যখন বিভিন্ন মানুষকে অপমান করা শুরু করলেন, এমনকি একজন সংসদ সদস্যকে চল দিয়ে বসলেন, এই বিষয়টির সঙ্গে সঙ্গে শেখ হাসিনার উচিত ছিল সঙ্গে সঙ্গে তাকে বাদ দেওয়া। যে একজন মাননীয় সংসদ সদস্য, হোয়াট এভার মেবি, যত বড় ছোট কর্মী হন না কেন, তাকে প্রকাশ্যে চড় মারাটা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই মন্ত্রী পরিষদের মধ্যে, এই উপদেষ্টাদের মধ্যে কিংবা প্রধানমন্ত্রীর পার্সোনাল স্টাফদের মধ্যে যেটিকে বলা হয় সুপারস্টার বা মেগাস্টার রূপে কয়েকজন লোক খুব বাহাদুরি করছেন। কেউ সর্ববিদ্যায় বিশারদ, কেউ সর্বরোগের কবিরাজ, কেউ হয়তো বা সর্বক্ষমতার অধিকারী 10 ভুজা দুর্গা দেবী। অনেক ক্ষমতা, অনেক জ্ঞান, অনেক প্রভাব ইত্যাদি ইত্যাদি, এরকম যারা সুপারস্টার হয়ে গেছেন এবং তাদেরকে দেখলে মনে হয় বা তারা নিজেদেরকে প্রমাণ করতে চান যে দে আর মাস বেটার দেন আ প্রাইম মিনিস্টার ইন টার্মস অফ এডুকেশন, ইন টার্মস অফ কোয়ালিটি, ইন টার্মস অফ অ্যাপ্রোচিং অ্যান্ড এভরিথিং। তারা যত বেশি আনুগত্য দেখাচ্ছে প্রধানমন্ত্রীর সামনে গিয়ে, পেছনে এসে তারা মনে করছে যে আমরা না থাকলে এই সরকার 1 মিনিট টিকবে না, থাকবে না, সরকারকে আমরা টিকিয়ে রেখেছি। প্রধানমন্ত্রীর প্রথমেই বুঝতে হবে যে এই ধরনের মানুষ যারা সামনে এসে এক কথা বলে, পিছনে অন্য কথা বলে, আর জনগণ যাদের সম্পর্কে মনে করে যে এরা সরকারের রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড থেকে শুরু করে সব কিছু তারা, এদেরকে আসলে বাদ দিতে হবে। কোনো ছাটকাট নেই, কোনো কিছু নেই। যখনই কেউ খুব বেশি শক্তিশালী হয়ে পড়ে তখন সেটা বাদ দিতে হয়। এবং একই কাজ মানে অসাধারণভাবে ইতিহাসে 2 বিখ্যাত ব্যক্তি, 3 বিখ্যাত ব্যক্তি করেছিলেন। আমাদের এই পাক ভারত উপমহাদেশে একজন সুলতান ইলতুৎমিশ। সুলতান ইলতুৎমিশ তার দরবারে তুর্কি এবং আফগানদের প্রাধান্য কমানোর জন্য তিনি 40 জন দাস, দ্য গ্রেট 40 স্লেভস, এরকম একটা বাহিনী গঠন করেছিলেন এবং তাদের হাতে সব দায়িত্ব দিয়েছিলেন। তিনি তার জীবদ্দশায় এই 40 জন কৃতদাস, তাদের বেস্ট সার্ভিস তিনি পেয়েছিলেন এবং রাষ্ট্রকে অসাধারণ একটা সেবা দিয়েছিলেন। কিন্তু তার মৃত্যুর পরে একেবারে গিয়াসউদ্দিন বলবনের জমানা পর্যন্ত প্রথম দিকে এই 40 জন কৃতদাসের যে যন্ত্রণা, পুরো ভারতবর্ষ অস্থির হয়ে গেল। একের পর এক যুদ্ধ, একের পর এক ক্ষমতা, প্রাসাদ ষড়যন্ত্র, হত্যাকাণ্ড, সব মিলিয়ে তছনছ। যখন নাসিরুদ্দিন সাহেব ক্ষমতায় আসলেন,
দিল্লির বাদশাহ ওই যে নাসিরউদ্দিন, তার প্রধানমন্ত্রী হলেন তারই শ্বশুর গিয়াসউদ্দিন বলবন। তখন 50% তিনি এদেরকে কমাতে পারলেন এবং নিজে ক্ষমতায় এসে জাস্ট গ্যাচাং গ্যাচাং সবগুলোর শিরচ্ছেদ করে দিলেন। ফলে তিনি 20টি বছর, 40 বছর তিনি শাসন ক্ষমতায় ছিলেন, 20 বছর প্রধানমন্ত্রী রূপে আর 20 বছর সুলতান রূপে। এই 40 জনকে তিনি শেষ করে দিয়েছিলেন। ঠিক সেম কাজ করেছিলেন আলাউদ্দিন খিলজি, একই অবস্থায় তিনি পড়েছিলেন। তো আলাউদ্দিন খিলজি, গিয়াসউদ্দিন বলবন এবং সুলতান ইলতুৎমিশ, এদের জীবন যদি এবং সফলতা যদি প্রধানমন্ত্রী অনুসরণ করেন, হি হ্যাজ নো ওয়ে বাট টু রিফর্ম, এবং এটা করতে তাকে দেরি করা যাবে না। তাকে এই ক্ষেত্রে এতটা নির্মম এবং নিষ্ঠুর হতে হবে যে কোনো অবস্থাতেই যেন তার প্রতিপক্ষ একটা করার সুযোগ না পায়, আর তাকে ব্যবহার করে কোনো একটা মাসিও যেন ভো করার সুযোগ না পায়। নো ভো নো ভা, তাহলে তিনি টিকতে পারবেন, যেতে পারবেন, আদারওয়াইজ হবে না। সোজা বাংলা কথা। দ্বিতীয় যে বিষয়টি হলো তার ব্যক্তিগত জীবন। তার স্ত্রীকে তিনি কতটা ভালোবাসেন, তারপরে কিভাবে ছাতি ধরেন, তার স্ত্রীকে খুশি করার জন্য তিনি যে সকল প্ল্যান করেন, পরিকল্পনাগুলো করেন, এই জিনিসগুলো নিয়ে বিরোধী দলের যারা লোকজন, তরুণ যারা আছেন, তারা ট্রল করছেন। কেউ তাকে প্রেমের দেবতা, কেউ তাকে তাজমহল নির্মাণ করার দ্বিতীয় কারিগর, এই কথাগুলো বলছে। কেউ তাকে বলছে যে আপনি বাসে করে যে দেশে যাচ্ছেন মূলত প্রেম করার জন্য। বাংলাদেশের এত উঁচু পর্যায়ের প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে নিয়ে এই ধরনের ট্রল ইতিপূর্বে কখনো হয়নি। কাজে ওয়েস্টার্ন সোসাইটিতে টনি ব্লেয়ার এবং শেরি ব্লেয়ার তারা প্রকাশ্যে হাত ধরে হাসছে কিংবা চুম্বন করছেন। কিংবা ধরুন ফ্রান্সে তার চেয়ে 15-20 বছরের বড় তার শিক্ষক ইমানুয়েল ম্যাক্রোর স্ত্রী, মূলত ইমানুয়েল ম্যাক্রোর শিক্ষক ছিলেন, টিচার ছিলেন। তো তাদের অসম প্রেম, এমনকি বউয়ের হাতে মার খাওয়া, ওটা ওই সমাজে কোনো প্রবলেম হয় না। ডোনাল্ড ট্রাম্পের চতুর্থ স্ত্রী মেলানিয়া ট্রাম্প, তার হাতে চড় খাচ্ছেন ট্রাম্প প্রকাশ্যে, এটা ওদেশে কোনো সমস্যা হয় না। একদিকে সেক্সুয়াল ওয়ার্কার বা পর্ন স্টার, তাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সেক্সুয়াল রিলেশন, আবার অন্যদিকে প্রেমের অভিনয়, এটা আমেরিকান সমাজে সমস্যা হয় না। কিন্তু আমাদের সাবকন্টিনেন্টে, এশিয়া সাবকন্টিনেন্টে এই ধরনের জিনিস একেবারে সহ্য করা যাবে না। কাজে এখানে ছেলে মেয়ে পরিবার, এটা একান্ত ব্যক্তিগত বিষয় থাকাটাই উত্তম। প্রধানমন্ত্রী যে কাজগুলো করছেন আপাত দৃষ্টিতে আমাদের কারো কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু হয়তো তিনি এই কাজ করে মজা পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন, এবং সেই আনন্দকে তিনি রাষ্ট্রীয় কর্মে আরও উদ্দীপনারূপে ব্যবহার করতে পারবেন। কিন্তু তার বুঝতে হবে যে রাম কেন সীতাকে বনবাসে দিয়েছিলেন। আবার সীতা বনবাস থেকে ফিরে আসার পরে রাম তার সতীত্ব পরীক্ষা করার জন্য যখন রামের স্ত্রী সীতাকে অপহরণ করে নিয়ে গেল রাবণ, তখন প্রশ্ন হলো সে তার সতীত্ব হারিয়ে ফেলেছে। তো সেই স্ত্রীকে তিনি যখন ঘরে তুলবেন, সমাজ বলল সে অসতী, তাকে সেই সৎ প্রমাণ করার জন্য, সতী প্রমাণ করার জন্য আগুনের উপর দিয়ে তাকে হেঁটে যেতে হলো। এগুলো নেহায়েত গল্প, কিন্তু এগুলো বোঝায় যে রাজাকে সবসময় জনগণের কথা ভাবতে হবে। পাবলিক সেন্টিমেন্ট, পাবলিকের যে অ্যাপ্রোচিং, আগে আমরা জানতাম আটকুরে রাজা, সে ঘর থেকে বের হতো না, তার ছেলে মেয়ে হতো না, এই কারণে যে জনগণ তাকে দেখলে বলতো যে হায় আল্লাহ, আজকে রাজাকে দেখলাম, আমাদের দিন ভালো যাবে না। এই গল্পের একটা মিনিং আছে। দেখুন যে সেই যুগে যখন রাজা একক কর্তৃত্ববাদী, তখনও তাকে এই পাবলিক সেন্টিমেন্ট স্মরণ করে তাকে ঘরের মধ্যে আবদ্ধ থাকতে হতো। কাজে এখন প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে নিয়ে তার যারা সমালোচক যে কথাগুলো বলছে, তাকে অবশ্যই এগুলো কগনিজেন্সে নিতে হবে। আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা চাই যে ধারাবাহিকতা থাকুক। একটা জুলাই বিপ্লব হয়েছে, কম বেশি আমরা সবাই সমর্থন জানিয়েছি, ফলে এটা ধারাবাহিকতা থাকলে আমাদেরই লাভ। কিন্তু এখানে যদি ধারাবাহিকতা নষ্ট হয়, তাহলে
বিএনপি যত ক্ষতি হবে বা ইউনূস সাহেব যে যত ক্ষতি হয়েছে তার চেয়ে জনগণ হিসেবে আমরা বেশি কম্বাইন্ডলি কালেকটিভলি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। আশা রাখি প্রধানমন্ত্রী সুমতি ফিরে পাবেন এবং যথাযথভাবে দায়িত্ব পালন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।